এটাকে আরো একটু সঠিকভাবে বাস্তবায়নের জন্য যে নীতিমালা, যে চিন্তা আমরা ধারণ করেছি এখন, সেটা হচ্ছে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি। আমরা তো রাজনীতির ডেমোক্রেটাইজেশন কথা বলি সব সময়, অর্থাৎ জনগণ ভোট দেবে, ভোট দিয়ে সরকার নির্বাচিত করবে, এটা রাজনৈতিক দিক। কিন্তু অর্থনৈতিক দিকে আমরা একটা নতুনভাবে বলছি যে অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে, অর্থাৎ অর্থনীতির সুফল, অর্থনীতিতে অংশগ্রহণ বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকার। কিন্তু এটা যে তারা একটা দেশের অর্থনীতি উন্নয়নের সাথে যদি তাদের পার্টিসিপেশন না থাকে, সুযোগ না থাকে, এবং সাথে সাথে সেটা সুফল ওরা যদি না পায়, শুধুমাত্র রাজনীতিকে গণতান্ত্রিক করার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। গণতন্ত্র সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা কোনো পৃষ্ঠপোষকতার রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। এখানে অনেকে বলেছে আমরা ব্যবসা করি, আমাদেরকে একটু আলাদা রাখেন। আমরা ব্যবসা করতে চাই, আমাদেরকে ব্যবসার পরিবেশ দেন, আমাদেরকে ব্যবসার নীতিমালা দেন, আমাদেরকে মুক্তভাবে কাজ করার সুযোগ দেন। এটাই হচ্ছে উদ্দেশ্য। ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির অর্থ হল যে সকলের অধিকার সমুন্নত রাখতে হবে, সুরক্ষা করতে হবে। না এখন এটা করতে গেলে যে বিষয়গুলো অত্যন্ত প্রয়োজন, যে সেদিন বলেছে ইজ অফ ডুইং বিজনেস এন্ড কস্ট অফ ডুইং বিজনেস। এখন তো আমি তো গণতন্ত্র করলাম, কিন্তু এখন গণতন্ত্রের পরে যে ব্যবসায়ীরা যে তার কাজটা যে করতে পারবে, এটার জন্য তো একটা পরিবেশ দরকার। এবং এই পরিবেশটা দিতে হলে আমাকে যে বাংলাদেশি বর্তমানে, আমি দুঃখের সাথে বলছি, বাংলাদেশ ইজ হাইলি রেগুলেটেড কান্ট্রি। সুতরাং আমাদের পলিসি হচ্ছে গো ফর সিরিয়াস ডিরেগুলেশন। ডিরেগুলেশন আমি ওয়ার্ড ইউজ করছি, সিরিয়াস ডিরেগুলেশন, লিবারালাইজেশন অফ দ্য ইকোনমি। ইজ অফ ডুইং এ বিজনেসের মধ্যে বাংলাদেশের স্থান হচ্ছে একদম নিচে, একদম নিচে। ইজ অফ ডুইং বিজনেস, কস্ট অফ ইজ অফ ডুইং বিজনেস না থাকলে কস্ট অফ ডুইং বিজনেস যে থাকতে হবে, একই কথা, একটার সাথে একটা জড়িত। সুতরাং আমরা যেটা করতে চাই যে একটা পারমিশন নেওয়ার জন্য, একটা রেস্টুরেন্ট করার জন্য আমাকে যতটুকু বিভিন্ন জায়গায় যখন আমি ডিভিশনে গিয়েছি, কেউ বলে 19টা পারমিশন লাগে, কেউ বলে 21টা পারমিশন লাগে। আবার এই যে শিপ ব্রেকিং এর ব্যাপারে রিঙ্কু যেটা বলে গেল, পরিবেশের ছাড়পত্রের জন্য তার 2 মাস লাগে। প্রত্যেকটি ব্যবসাতে এই যে ওভার রেগুলেটেড করে রেখেছে, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আমরা চাই এই রেগুলেশনের কিন্তু বেনিফিশিয়ারি একটা গ্রুপ এখানে, যারা দুর্নীতিগ্রস্ত লোক, তাদের জন্য রেগুলেশন ভালো। সাধারণ ব্যবসায়ীর জন্য রেগুলেশন খারাপ হলে কি হবে? যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী, দুর্নীতিবাজ সরকারি কর্মচারী, সংশ্লিষ্ট ব্যক্তি, তাদের জন্য ওভার রেগুলেশন হচ্ছে খুবই ভালো জিনিস, কারণ এটার মাধ্যমে তাদের আয় বাড়ে। আর সত্যিকার ব্যবসায়ীদের আয় না, তাদের কস্ট বাড়তে থাকে। সুতরাং আমরা যেটা করতে চাই, ডিরেগুলেশনের মাধ্যমে এদের কাছ থেকে ক্ষমতা খর্ব করে দেওয়া, অথবা এদের কাছ থেকে ক্ষমতা বের করে নিয়ে আসা। আমি একটা এক্সাম্পল দেই, একটু পানি দাও তো আমাকে। আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম, এক্সাম্পলটা দিচ্ছি এই জন্য, আচ্ছা তো এক্সাম্পলটা এই জন্য দিচ্ছি যে
বোঝার সহজে বোঝার জন্য আমরা ডিরেগুলেশনের মধ্যে আমি কি বুঝাচ্ছি। আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম তখন বিজেএমই এর নেতৃবৃন্দ আমার কাছে আসছে একদিন, বলছে ওদের ইউডি সার্টিফিকেট লাগে। ইউডি সার্টিফিকেটটা আগে ইপিবি থেকে দেওয়া হতো, সবাই জানার কথা। এবং আমার কাছে ওরা এসে বললো, খসরু ভাই এই ইউডি সার্টিফিকেট নেওয়ার জন্য আমাকে তো প্রথমে ওখানে টাকা পয়সার ব্যাপার আছে, দ্বিতীয় কথা হচ্ছে হ্যারাসমেন্টের ব্যাপার আছে, এমন সময় হয়তো আমাদের শিপমেন্ট পর্যন্ত অনেক সময় ডিলে হয়ে যায়। আপনি ইপিবিকে একটু ফিক্স করেন, ইপিবিকে একটু শক্তিশালী করে, উনি ইপিবির মধ্যে আপনি একটা পরিবর্তন কিভাবে আনবেন এনে আমাদের এখান থেকে একটু সহজ করে দেন। আমি ওদেরকে বললাম আমি ইপিবিকে ফিক্স করতে পারবো না, ইপিবিকে ফিক্স করা যাবে না, ওরা অভ্যস্ত এই কাজে। টাকা ছাড়া আপনি সার্টিফিকেট দেবে না, হ্যারাসমেন্ট করবে, ডিলে করবে। আমি যদি একটা কাজ করি, আমি যদি ইপিবি থেকে ইউডি সার্টিফিকেটটা বের করে বিজিএম এর হাতে দেই, আপনারা কি এই কাজটা দায়িত্বটা পালন করতে পারবেন? আপনাদের এই ক্যাপাসিটি বিল্ডিং করতে পারবেন? ওরা খুব কনফিডেন্সের সাথে বলে আপনি আমাদের দিয়ে দেখেন। আমি তখন ইউডি সার্টিফিকেটটা তোমাদের মনে থাকার কথা ইপিবি থেকে আমি বের করে নিয়েছি, এবং আমার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে ইপিবিতে, যে এটা তো ওদের তো একটা ক্যাশ ইনকাম, এটা তো আর ছেড়ে দেওয়া যায় না, আর একটা ক্ষমতা। এখন দুইটাই চলে গেল, আমি বিজেএম এর হাতে দিলাম, আজ পর্যন্ত চলতেছে এটা, তাই না? চলতেছে না? এই যে ডিরেগুলেশনের বিষয়টা হচ্ছে, আমরা আগামী দিনে ইনশাআল্লাহ দায়িত্বপ্রাপ্ত হলে প্রত্যেকটি বিষয়ে এই ব্যুরোক্রেসির হাত থেকে যেখানে যেখানে বাধাগ্রস্ত হচ্ছে এগুলো আমরা বের করে নিয়ে আসবো, একটাও রাখবো না, একটাও রাখবো না। আমি খালি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে বলবো আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন, যাতে সরকারের অনেকগুলো দায়িত্ব আমরা আপনাদের হাতে তুলে দিতে পারি। আপনারা ক্যাপাসিটি বিল্ডিং করেন প্রপারলি, প্রফেশনালি, ইন্ডিপেন্ডেন্টলি, ট্রান্সপারেন্টলি রান করতে পারলে সরকারের অনেকগুলো দায়িত্ব আপনাদের হাতে তুলে দেওয়ার সুযোগ আছে, এবং আমরা করব, এটা সিদ্ধান্ত নিয়েছি। তো ডিরেগুলেশন অ্যাক্রস দ্য বোর্ড। দ্বিতীয় হচ্ছে এসএমইর কথা বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএমই ইজ দ্য মেজর কন্ট্রিবিউটর ইকোনমিতে, খালি ইকোনমিতে না, এমপ্লয়ার, লার্জেস্ট এমপ্লয়ার হচ্ছে এসএমই। আমাকে এসএমই কে আমাদেরকে শক্তিশালী করতে না পারলে জিডিপিতেও বাড়বে না, এমপ্লয়মেন্টও বাড়বে না, ওভারঅল ইকোনমিক যে আমরা যেই $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বিএনপি যেটা প্রমিস করতেছে, ফ্রম নিয়ারলি 500 to $1 ট্রিলিয়ন আমরা প্রমিস করতেছি, কিন্তু এসএমইর গ্রোথ ছাড়া এটা সম্ভব হবে না। এই জন্য আজকে গার্মেন্ট সেক্টর যে সুযোগগুলো পাচ্ছে, বন্ডেড ওয়্যারহাউস, ব্যাক টু ব্যাক এলসি ইত্যাদি ইত্যাদি যেগুলো পাচ্ছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে প্রত্যেকটি এক্সপোর্ট সেক্টরে যারা এক্সপোর্ট করবে তাদেরকে আমরা বন্ডেড ওয়্যারহাউসের ফ্যাসিলিটি দেব, তাদেরকে আমরা ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটিস দেব। অন টপ অফ দ্যাট টোটালি ডিরেগুলেটেড একটা বসাই, তাদের কাছে সরকারি অফিসে ঘোরাঘুরি করার কোনো দরকার হবে না। নাও কথাটা বলা তো খুব সহজ, এটা করাটা খুব ডিফিকাল্ট। এটা তো আমাদের আইনের মাধ্যমে যা করেন আমরা করব, এগুলো বাদ দিয়ে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে অটোমেশন। আপনি ফিজিক্যাল কন্ট্যাক্ট কমায় আনতে হবে। সরকারি কর্মকর্তার সাথে ব্যবসায়ীদের ফিজিক্যাল কন্ট্যাক্ট মিনিমাম করে ফেলতে হবে। খালি ব্যবসায়ী না, বাংলাদেশের সাধারণ নাগরিকের কন্ট্যাক্ট কমে আনতে হবে। বিদেশে কেউ সার্টিফিকেটের জন্য সরকারি অফিসে যায় না, এখন সব অনলাইন, সবকিছু অনলাইন। যাতে যতটুকু সরকারের ইনভলভমেন্ট থাকবে আপনারা যাতে অনলাইনে এটা সেটেল করতে পারেন, মোটামুটি ফিজিক্যাল কন্ট্যাক্টে না গিয়ে।
একেবারে ইনএভিটেবল যদি কিছু থাকে সেটা হয়তো ফিজিক্যাল কন্ট্রাক্টে যেতে হবে, কিন্তু সেটার একটা অডিট থাকতে হবে, একটা সুপারভাইজারি, একটা মনিটরিং, একটা রেগুলেটরি ওয়াচডগ থাকতে হবে, যাতে করে তারা ওইখানে এক্সপ্লয়েট করতে না পারে। আমি একটা পোর্টের এক্সাম্পলে আসি। পোর্টের এফিসিয়েন্সির কথা আমিরুল বলল। পোর্টের এফিসিয়েন্সি ছাড়া কোনো দেশের কস্ট কমানো যাবে না, টার্ন অ্যারাউন্ড টাইমও কমানো যাবে না, এবং বিদেশিদের বায়ারদের কনফিডেন্স ফিরিয়ে পাওয়া যায় না। সবাই একটা কমপ্লেন পোর্টের বিষয়ে এবং পোর্টের হ্যারাসমেন্টের বিষয়ে, যে কন্টেইনারগুলো আসে এগুলো রিলিজ করতে কেন এত সময় লাগে, এবং এর মধ্যে কাস্টম ইজ ওয়ান ভাইটাল অবস্ট্রাকশন, অন্যান্য অবস্ট্রাকশনের মধ্যে। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে যেই কন্টেইনার যত মালামাল আসবে এগুলোর সব কিছু দুনিয়াতে কোনো দেশে সব কন্টেইনার চেক হয় না। আপনাকে ইন্টেলিজেন্টলি বের করতে হবে। সে আমরা যদি মনে করি 2% ইনওয়ার্ড কামিং আমরা কার্গো চেক করব, তাইলে আমরা যেটা করতে পারি সেটা এখন যেখানে বাইরে যেটা হয় ভিয়েতনাম অনুরোধ, যেটা অ্যালগরিদমের মাধ্যমে আপনার আপনার সফটওয়্যারের মাধ্যমে কোন কন্টেনারগুলো চেক করবে এটা কাস্টম অফিসাররা সিদ্ধান্ত নেবে না। অ্যালগরিদমের মাধ্যমে ইউর সফটওয়্যার, ইউর প্রোগ্রাম উইল টেল ইউ কোন কন্টেনার চেক করা দরকার। among say 1000 কন্টেনারের মধ্যে কোন 2% করবে, অ্যালগরিদম উইল টেল ইউ, যাতে করে কাস্টম অফিসাররা সিলেক্টিভলি তাদের যে দুর্নীতিগুলো করে এবং এক্সটর্শন যেগুলো করে এগুলো তো আর থাকবে না, কারণ ওদের সিলেকশনের মধ্যে ওদের কোনো হাত থাকবে না। অ্যালগরিদম, the program will detect কোন 2% করবে। তাহলে কিন্তু আপনার পোর্টের এই যে রিলিজ টাইম এগুলো অনেক কমে যাবে কিন্তু, এবং যে 2% করবে এটারও কিন্তু অডিট হইতে হবে। ফ্রম ক্রেডিল টু গ্রেভ বলে এটাকে, শুরু থেকে শেষ পর্যন্ত এন্ড টু এন্ড অডিট হইতে হবে। এটা কতক্ষণ সময় নিয়েছে এবং এটা অন্য কোনো মানে টোটালি একটা ট্রান্সপারেন্ট সিস্টেমের মাধ্যমে এটা আনতে হবে। তো সুতরাং ডিরেগুলেশনের বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমাদের অনেকগুলো বিষয়ে একেবারে টাইম কমে আনতে হবে, কস্ট কমে আনতে হবে, আমাদের তো কম্পিটিটিভ হতে হবে এখানে। এছাড়া আমাদের যে আমি আগে করতে পারমিশন, এতগুলো পারমিশন যদি নিতেও হয় এটা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নিতে হবে, এবং এতগুলো পারমিশন দরকার হয় না, আসলে অনেকগুলো পারমিশন এখানে প্রয়োজন নাই। আমরা অনেকগুলো হয়তো বাদ দেব। শিপ ব্রেকিং এর মধ্যে যে কথাগুলো বলেছে এটা তো আমি যতদূর জানি হংকং কনভেনশনের মাধ্যমে একটা সিচুয়েশন আছে, তাই না? এটা তো করা আছে, তো এটা তো কমপ্লায়েন্সের ব্যাপার, তাই না? কমপ্লায়েন্স ইজ অলওয়েজ ইজি। কমপ্লায়েন্স এগেইন এটাও তো অনলাইনে কমপ্লায়েন্স, এটা সাবমিট করবে, অনলাইনে চেক করবে কমপ্লায়েন্স আছে কি নাই। আর যদি ফিজিক্যালি ওরা যদি মনে করে এগেইন সাম পার্সেন্টেজ করতে পারে, বাট এটা নট নেসেসারিলি সবকিছু করবে। এখন আমি যদি মনে করি চুরির জন্য আইন করতে হবে, আইন দিয়ে চুরি বন্ধ করবো না চুরির জন্য আইন করব? সিস্টেম দিয়ে চুরি বন্ধ করবো না কি চুরি বন্ধ করার জন্য সিস্টেম করব? এখন তো বাংলাদেশে উল্টোটা চলতেছে, মানে আপনাকে ধরে নিচ্ছে আপনি চোর, তারপরে তার উপর ভিত্তি করে আপনাকে এখন আইন বানানো হচ্ছে। এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের ক্ষমতা বাড়া কোনো দেশের, গণতান্ত্রিক দেশের জন্য ভালো কিছু না। জনগণের ক্ষমতায়ন বাড়ানো, সরকারের ক্ষমতা কমানো হচ্ছে গণতন্ত্রের কনসেপ্ট। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ডেমোক্রেসি। সুতরাং উইল ইনশাআল্লাহ এনশিওর দিস। আমি জানি এখানে অনেক, ইটস নট অ্যান ইজি ডিসিশন, ইটস নট এ ইজি এক্সিকিউশন, কঠিন, বাট আই ক্যান অ্যাসিওর, যেটা আমি ইউডিতে যেটা করেছি, মানে আমার বিরুদ্ধে প্রাইম মিনিস্টার অফিসে পর্যন্ত ওরা কমপ্লেন করেছে ইউডির জন্য।
বাট উই ওয়েন্ট হেড, আমরা তো স্টপ করি নাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা স্টপ করব না। যে কথাগুলো আমি বলছি এগুলো সব বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে আমাদের দেশের অর্থনীতিটা, যে মডেল যেটা ডেভেলপ করেছে, এই মডেলে কিন্তু বাংলাদেশের সব মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই। বাংলাদেশের সব মানুষের পার্টিসিপেশনের সুযোগ নেই। আইদার পৃষ্ঠপোষকতার মাধ্যমে আপনাকে ব্যবসা করতে হবে, অথবা অর্গানাইজ গ্রুপ হইতে হবে। যারা অর্গানাইজ গ্রুপের বাইরে, এদের জন্য ব্যবসা বাণিজ্য করা খুব কঠিন বাংলাদেশে, অর প্যাট্রোনাইজ গ্রুপ। সুতরাং আমাদের সাধারণ মানুষের ব্যবসা করার জন্য যে ইকোনমিক মডেল আমরা চিন্তা করতেছি, এখানে অনেক মহিলা আমি দেখতে পাচ্ছি, যে বাংলাদেশের অর্ধেক হচ্ছে মহিলা। আমাদের এদেরকে ব্যবসাতে ইনভলভ করার জন্য আমরা যে কতগুলো জিনিস চিন্তা করছি। আমাদের দেশে গ্রামে গঞ্জে কুটির শিল্প আছে, কামার কুমার আছে, আমাদের তাঁতি আছে, আমাদের আর্টিজান যারা আছে, এরা যুগের পর জেনারেশন কাজ করে যাচ্ছে। এদের জীবনের কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, কিন্তু এরাও ব্যবসায়ী, এরা ওই যেটা করতেছে করেই যাচ্ছে। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এদেরকে যদি আমাকে ব্যবসায় ইন্টিগ্রেট করতে হয়, বিরাট ক্লাস সমস্ত বাংলাদেশে আমি ভিজিট করেছি। শীতল পাটি বানাই বরিশালে, ওখানে আমরা গিয়েছি, তাঁতিদের ওখানে গিয়েছি, কামার কুমার যারা পটারি করে ওখানে আমরা গিয়েছি। তাদেরকে যদি আমরা কিছু সাপোর্ট দিই, একটা হচ্ছে তাদেরকে ইনপুট যেটা লাগে, তাদের ইনপুটগুলি যদি আমরা র মেটেরিয়াল সাপোর্ট দিতে পারি, তাদেরকে ঋণ, কম সুদে ঋণ দিতে পারি, তাদেরকে যদি আমরা ডিজাইনিং সাপোর্ট দিতে পারি। আমি একটু দেখেছি একটা শীতল পাটি, নর্মালি ওরা যেটা ট্রেডিশনে বানায় ওটার দাম 500-700 টাকা। আমি যদি এটাকে ডিজাইনের সাপোর্ট দেই, এটার দাম হবে 2000 টাকা। কারণ সেটা এখানে বিক্রি করবে না, তো সে বিক্রি করবে অনলাইন, অ্যামাজন, আলিবাবা, ইবিএতে বিক্রি করে দেবে। সারা দুনিয়াতে হচ্ছে এটা। থাইল্যান্ডে আমরা দেখেছি ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। বাড়িতে বসে কোথাও যাচ্ছে না, সবাই বাড়িতে বসে কাজ করছে। কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট যেটা দিয়েছে, ওদেরকে ইনপুট দিয়েছে, ঋণ সুবিধা দিয়েছে, ডিজাইনিং সাপোর্ট দিয়েছে, ব্র্যান্ডিং সাপোর্ট দিয়েছে, অনলাইন বিক্রি করার সাপোর্ট দিচ্ছে। ওখানে কমন একটা জায়গা আছে যেখানে ওরা আলিবাবা, ইবে এগুলো অর্ডারগুলো নেয় আর বিক্রি করতে থাকে, আর ওদের জিনিসগুলো, প্রোডাক্টগুলো প্রমোট করতে থাকে। আপনি চিন্তা করেন বাংলাদেশের আমাদের গ্রামে গঞ্জের পুরুষ, বিশেষ করে মহিলারা এই ক্ষেত্রে কি ধরনের প্রোডাক্ট, এদের প্রোডাক্টকে আমরা কোনোদিন মনিটাইজ করতে পারি না। ওই 500 টাকার শীতল পাটি 600 টাকা 700 টাকা বিক্রি করতেছে, তাঁতিরা ওইভাবেই চলতেছে, পটাররা ওইভাবেই চলতেছে, আর্টিজানরা ওইভাবেই চলতেছে। এদের জীবন মান কিন্তু উন্নত আমরা সিম্পলি এই সাপোর্টগুলো আমরা যদি দেই, এই লোকগুলার আয় কমপক্ষে আমরা হিসাব করেছি 5 থেকে 6 গুণ বাড়বে কমপক্ষে। কারণ তারা ইন্টিগ্রেটেড হচ্ছে ডোমেস্টিক মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে এবং গ্লোবালি যাবে। এবং এটা আমাদের কি হবে, এই যে এক্সপোর্টের কথা বলছে, এটা তো এক্সপোর্টের একটা বিশাল সংযোজন, বিরাট সংযোজন। এবং ফরেন কারেন্সি আসবে, আমার রিজার্ভে হেল্প করবে। ওরা এমপ্লয়মেন্ট, এখন যদি 5 জন কাজ করে, ও 10 জন এমপ্লয় করতে পারবে। রুরাল বাংলাদেশে কেউ মাইগ্রেট করে ঢাকা, চিটাগং আসার দরকার হবে, যার যার জায়গায় থেকে কাজ করতে পারবে। এবং এই সাপোর্টটা দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা ডেলিভার করা খুব কঠিন, এই জন্য আমরা এটার উপর রিসার্চ করে দেখছি কিভাবে ডেলিভার, থাইল্যান্ড এবং অন্য কিভাবে ডেলিভার করছে। এরা ডেলিভার করছে থ্রু পার্টনারশিপ। কারণ গভর্নমেন্ট এই কাজটা একা করার গভর্নমেন্টের কোনো ক্যাপাসিটি নেই। গভর্নমেন্ট পলিসি সাপোর্ট দিতে পারবে, সব দিতে পারবে, ফান্ডিং করতে পারবে। তখন আমরা দেখলাম প্রাইভেট সেক্টরের সাথে, গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর একটা পার্টনারশিপে আমরা যাব প্ল্যান করছি। অ্যান্ড
গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর এন্ড কোনো কোনো ক্ষেত্রে এনজিওর পার্টনারশিপ। আমরা এর মধ্যে অনেকগুলো এনজিওর সাথে কথা বলেছি, সভা করেছি। ব্র্যাকের মতো ভেরি ইন্টারেস্টেড, ব্র্যাক ট্র্যাক সবাই এগিয়ে আসছে বলে উইল সাব। ওরা বলছে কোনোদিন কোনো গভর্নমেন্ট বাংলাদেশে আমাদের সাথে পার্টনারশিপে যাওয়ার কথা বলে নাই, এই প্রথম আপনারা আমাদেরকে দেখেছেন। উই আর সো গ্রেটফুল এবং উইল বি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ। কারণ এখানে ডেলিভারি করতে হবে আমাকে, গ্রামে গঞ্জে সব জায়গায়। তো গভর্নমেন্ট পলিসি সাপোর্ট, আদার সাপোর্ট দিতে পারবে, কিন্তু এটা ডেলিভার করতে গেলে আমি প্রাইভেট সেক্টরের সাপোর্ট লাগবে, এনজিওদের সাপোর্ট লাগবে। ভালো ভালো এনজিওরা যারা আছে সাপোর্ট দিচ্ছে, এবং এটা বিশাল একটা এমপ্লয়মেন্ট, ফরেন কারেন্সি, এবং আমাদের $1 ট্রিলিয়ন যে জিডিপির কথা আমরা বলছি, একটা বড় কন্ট্রিবিউশন। আরেকটা হচ্ছে বাংলাদেশের আগামী ইকোনমিতে আমরা যদি টেকনোলজি এআইতে যদি ভালো করতে না পারি, ইকোনমি কিন্তু গ্রো করবে না। এগুলো কিন্তু এখন ইন্টার রিলেটেড। ব্যবসা বাণিজ্য, টেকনোলজি, এআই, এমনকি এগ্রিকালচারে যদি আপনি যান, এআই চলে আসছে এখন। লেখাপড়াতে এআই চলে আসছে, সব জায়গায় চলে আসছে, টেকনোলজি চলে আসছে। সুতরাং আমাদের যেটা প্ল্যান এখন আমরা করেছি, আমাদের টেক গ্রুপ কাজ করতেছে। দে আর টকিং টু মাইক্রোসফট থেকে, অ্যামাজন থেকে, সবাই সাথে আমাদের একটা গ্রুপ কাজ করতেছে। আমরা বাংলাদেশে চাই প্রত্যেকটি এরিয়াতে, প্রত্যেক এলাকাতে কল সেন্টার করার জন্য। কল সেন্টার, ডেটা সেন্টার, চ্যাট, এগুলোর মাধ্যমে আমাদের ইয়াং ছেলেমেয়েরা যারা এখন মেট্রিক IABA পাস করেছে, এদের কিন্তু দে আর দ্য মোস্ট আনএমপ্লয়েড পিপল। IABA মেট্রিক যারা পাস করেছে এরা ম্যাক্সিমাম আনএমপ্লয়েড। সাধারণ যারা আনস্কিল জব করে, ওদের জন্য অনেক কিছু আছে, ফ্যাক্টরিতে আছে। এখানে এদের সকলকে আমরা এখানে চাকরি দিতে পারবো, কিচ্ছু দরকার নেই 6 মাস 1 বছরের ট্রেনিং। এগুলো আমরা অলরেডি গুগল টুগল যারা যারা রিলেটেড আছে, গুগল ইঞ্জিনিয়ার হইতে 1 বছরের মতো লাগে আপনি যদি ট্রেনিং আমরা দিতে পারি প্রপারলি। সুতরাং আমরা স্কিল সেন্টার করছি প্রত্যেক ডিস্ট্রিক্টে। স্কিল সেন্টারের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট করে সবাই যাতে চাকরিতে ঢুকতে পারে, এবং স্কিল সাথে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে যারা এখানে আছেন, আপনারা অনেকে বাইরের থেকে মিড লেভেলের লোক আনতেছেন, টেকনিক্যাল লোক আনতেছেন, অথচ বাংলাদেশে আমরা স্কিল ডেভেলপমেন্ট করে আমাদের লোক হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে পারি। সুতরাং এইখানে আমাদের একটা বড় প্রোগ্রাম আছে। আমাদের যারা বিদেশে চাকরি করছে, আমাদের একদম নিম্নমানের চাকরি করছে ওরা সবাই, আমরা এদেরকে স্কিল ডেভেলপমেন্ট করলে আমাদের রেমিটেন্স যেটা আছে, রেমিটেন্স ইজিলি আমরা 25 বিলিয়ন থেকে 50-100 বিলিয়ন নেওয়া, শুধু স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যদি আমরা 3-4-5 গুণ স্যালারি হয়, আমাদের অনেক রেমিটেন্সের বাড়বে। সুতরাং অ্যাক্রস দ্য বোর্ড আমাদের গ্রামে গঞ্জে রুরাল বাংলাদেশে যারা আছে, আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা যারা আছে, আমাদের ছোট SME যারা বিভিন্ন লেভেলে আছে, সবার জন্য আমাদের টার্গেটেড সাপোর্টগুলো আছে। এখানে ফাইন্যান্সিং এর একটা বড় ইস্যু আছে, যে আপনি $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছেন, তো টাকাটা আসবে কোত্থেকে? ওয়ার ইজ দ্য ফাইন্যান্সিং কামিং ফ্রম? আমরা কিন্তু এইবার একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিচ্ছি ইকোনমিতে। নর্মালি বাংলাদেশ ইকোনমিতে প্রিভিয়াসলি সত্যি কথা বলতে কি পলিসি হয়েছে অল পিস মিল, এখানে একটা ওখানে একটা, বাট হোলিস্টিক্যালি সব কিছু নিয়ে কোনো পলিসি করা হয়নি। এই জন্য আমরা একটু এত বড় বড় কথা বলতেছি, $1 ট্রিলিয়ন ইকোনমি, এমপ্লয়মেন্ট, তা আমার টাকা কোথায়? আবার পয়সা তো লাগবে। হাই স্ট্রিট আমাদের হয়েছে কি ক্যাপিটাল মার্কেট, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ধ্বংস হয়ে গেছে এক কথাই বলতে গেলে, দেয়ার ইজ নো ক্যাপিটাল মার্কেট। এবং আমেরিকার যত উন্নত দেশ দেখবেন, ক্যাপিটাল মার্কেটের সাথে দেশের গ্রোথ, ডেভেলপমেন্ট, ইনভেস্টমেন্ট ডাইরেক্টলি রিলেটেড। আমেরিকান মার্কেট ক্যাপ এবং আমেরিকান জিডিপি, আমেরিকান মার্কেট ক্যাপিটাল আমেরিকান জিডিপির দ্বিগুণ। ভারতের মার্কেট ক্যাপিটাল, ভারতের জিডিপি 60-70%। বাংলাদেশের মার্কেট ক্যাপিটাল এবং আমাদের জিডিপি হচ্ছে 4-5%। দেয়ার ইজ নো ক্যাপিটাল মার্কেট। আই এম সারপ্রাইজ দ্যাট এত ছোট ক্যাপিটাল মার্কেট দিয়ে আমরা যে যতটুকু করতে পেরেছি, আই এম ভেরি সারপ্রাইজ।
কিন্তু ক্ষতি হয়েছে। আপনারা সবাই হাই স্ট্রিট ব্যাংক থেকে লোন দিয়েছেন। হাই স্ট্রিট ব্যাংকস আর নট সাপোজ টু ডু লং টার্ম টেন্ডিং। শর্ট টার্ম ডেপোজিট ব্যাংকারও আছেন, শর্ট টার্ম ডেপোজিট নিয়েছে, লং টার্ম লেন্ডিং করেছে, which is a mismatch, wrong idea. আপনাকে ক্যাপিটাল মার্কেট ডেভেলপ ছাড়া আমরা যে ধরনের ইকোনমির কথা বলতেছি, যে জায়গায় যেতে চাচ্ছি সেখানে যেতে পারবো না। এই জন্য আমাদের ক্যাপিটাল মার্কেটের কাজ আমরা শুরু করেছি। আমরা গ্লোবাল যারা ফান্ড ম্যানেজার ওদের সাথে কথা বলছি, ওয়াল স্ট্রিট রেগুলেশনগুলো দেখছি, প্রোডাক্টগুলো দেখছি, খালি ইকুইটি না, এখানে বন্ড থেকে শুরু করে যে প্রোডাক্টগুলো আছে এগুলো দেখছি। আমাদের কোম্পানিগুলোর 1% ইন্টারেস্ট দিয়ে আপনি কীভাবে একটা একটা ফ্যাক্টরি ভাইবেল করবেন, ইন্ডাস্ট্রি ভাইবেল করবেন, এটা সম্ভব নাকি? অথচ আপনি যদি বন্ড ইস্যু করেন, এখন গ্লোবাল বন্ডে বাংলাদেশে যদি যেতে চায়, গভর্নমেন্টও যদি যেতে চায়, 6-7% আপনি আপনি বন্ড ইস্যু করতে পারেন। সুতরাং কোম্পানিগুলো বন্ডে যেতে পারে, ইকুইটিতে যেতে পারে, যদি ক্যাপিটাল মার্কেট ওইরকম হয় যেখানে কনফিডেন্স পাই। এবং বাংলাদেশ হচ্ছে এখন ফ্রন্টিয়ার মার্কেট, আমাদের ক্যাপিটাল হচ্ছে ফ্রন্টিয়ার মার্কেট, অর্থাৎ একদম নিচে। ফ্রন্টিয়ার মার্কেটের গ্লোবাল ফান্ড হচ্ছে 5 থেকে 6 বিলিয়ন 7 বিলিয়ন। আর আমরা যদি গ্র্যাজুয়েট করে ইমার্জিং মার্কেটে ঢুকি, নট ডেভেলপ, ইমার্জিং মার্কেট, ট্রিলিয়ন্স অফ ডলার্স বসে আছে সারা দুনিয়াতে, ফান্ড নিয়ে বসে আছে। শুধুমাত্র আমরা ইমার্জিং মার্কেট যদি ঢুকতে পারি, এবং আমরা কিন্তু ফান্ড ম্যানেজারের সাথে কথা বলছি অলরেডি, তারা বাংলাদেশে আসতে চাচ্ছে। বাংলাদেশি অরিজিন ফান্ড ম্যানেজার আছে, আমাদের লোকজন আছে যারা বাংলাদেশি অরিজিন, এক একজন 15 বিলিয়ন 30 বিলিয়ন ম্যানেজ করতেছে, অলরেডি করতেছে। ওরা বলছে খসরু ভাই, গিভ আস দ্য অপরচুনিটি, আপনার রিফর্মগুলো করেন, এগুলো ক্যাপিটাল মার্কেটে ক্রেডিবিলিটিটা আনেন। আমরা তো আমাদের দেশে আনতে চাই। ওরা চায়নাতে গিয়ে ইনভেস্ট করতেছে বিলিয়ন্স অফ ডলার, আমাদের অরিজিন বাংলাদেশি। চায়নাতে গিয়ে বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে আপনার ইয়েতে, কি বলে, কল সেন্টারে, অথচ আমাদের দেশে ওরা আসছে না কেউ। তো ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট ছাড়া আপনি ট্রিলিয়ন ডলার ইকোনমি আমরা করতে পারবো না। সো উই হ্যাভ এ বিগ প্ল্যান ফর ক্যাপিটাল মার্কেট। আমরা সিরিয়াস রিফর্ম আনবো SEC-তে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। প্রপার লোকজন থাকতে হবে যে ক্যাপিটাল মার্কেট বুঝে, বাংলাদেশ না গ্লোবাল ক্যাপিটাল মার্কেট বুঝে, গ্লোবাল ফান্ড ম্যানেজারের সাথে যারা ডিল করতে পারবে। উই উইল অ্যাপয়েন্ট সাচ পিপল ইনশাল্লাহ আগামী দিনে, অ্যান্ড উই আর টকিং টু পিপল, কারা আসবে কারা জয়েন করবে ইনশাল্লাহ ক্যাপিটাল মার্কেটে। এবং এই SEC, বাংলাদেশ ব্যাংক, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ, তারপরে আপনার ইয়ে টেলিকম রেগুলেটর, কি বলে, BTCL, তারপরে বিডা, এই 5-6টা ইনস্টিটিউশন যেগুলো আছে এগুলোকে আমাদের রিং ফেন্সিং করতে হবে। এগুলোকে গভর্নমেন্টে সাধারণভাবে চালাইলে কিছু করতে পারবেন। এখানে আমাদের স্পেশালাইজড লোকজন হাই পে দিয়ে আনতে হবে। দেয়ার পে প্যাকেজ হ্যাজ টু বি ডিফারেন্ট। ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ গিভ দ্য পিনাটস ইউ গেট দ্য মাঙ্কি। বাংলাদেশের অবস্থা হয়েছে, আপনি 1 লাখ টাকা বেতন দিয়ে তার SEC চালানোর লোক পাবেন না। আপনি SEC চালাতে হলে তাকে তার পে দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আপনাকে ওইভাবে দিতে হবে। আপনার BTCL ওইরকম। সো BTCL ইম্পর্টেন্ট, এই 5-6টা এগুলা। তা আমরা চিন্তা করছি এই 5-6টা অর্গানাইজেশনকে আমরা রিং ফেন্সিং করে, উইল লুক এট দেম ভেরি ডিফারেন্টলি। এমপ্লয়মেন্ট ডিফারেন্ট হবে, পে প্যাকেজ ডিফারেন্ট হবে, হু নোজ দ্য জব, এবং হু উইল ওয়ার্ক ইন্ডিপেন্ডেন্টলি। পলিটিসাইজেশন করা যাবে না, এই সমস্ত অর্গানাইজেশন পলিটিসাইজেশন করা যাবে না। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ, বিএনপি করে নেই। আমি একটু গর্বের সাথে এই কথাটা বলতে চাই, বিএনপি গভর্নমেন্টে দেখবেন আমরা কিন্তু সেন্ট্রাল ব্যাংকে কোনোদিন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট করি নাই। আমরা কিন্তু SEC-তে কিন্তু করি না, যে জন্য বিএনপির সময় কোনো সময় স্টক মার্কেট কলাপস করে নেই, স্ক্যান্ডেল হয় নাই। বাংলাদেশ ব্যাংকের যেহেতু আমরা করি নাই, ব্যাংকিং সেক্টর কোনোদিন আমাদের সময় সাফার করে নেই।